নমস্কার। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলো বাঁধা আছে সেগুলো কেউ দয়া করে নাড়াবেন না বা ঘোরাবেন না। যাত্রা চলাকালীন মঞ্চে কোনো রূপ লেজার লাইট ও টর্চ লাইট ফেলবেন না, এতে আমাদের যাত্রা শোনাতে এবং আপনাদের যাত্রা শুনতে বিশেষ অসুবিধা হবে। আমাদের সাজঘর থেকে মঞ্চ পর্যন্ত রাস্তাটা দয়া করে পরিষ্কার এবং ফাঁকা রাখবেন। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। ওম নমো নারায়ণ, মা কালী, মা কামাখ্যা, ঠাকুর শ্রী রাম ঠাকুর, বাবা গ্রহরাজ, মা তারা, মা বুড়িমা, মা নাচিন্দা, মা মনসা মাতা, নমো নটরাজায় নমো ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রা কমিটির সকল সদস্যবৃন্দর ও দর্শক মণ্ডলী নাগজ্যোতি অপেরার পক্ষ থেকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি 1428 সালের এক বড় মাপের সামাজিক যাত্রাপালা। মরমী পালাকার শেখ মুসলিম রচিত, অরুণাভ ব্যানার্জি সম্পাদিত, নির্দেশিত, এস ব্যানার্জি প্রযোজিত বাবু গো আমি যে জলসা ঘরের বধূ। সুর প্রচলিত, নৃত্য মাস্টার গণেশ শঙ্কর, মুখ্য যন্ত্রী শঙ্করবাবু, খোকন সেন ও মাস্টার রাজু, আলো ধ্বনি পূজা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে মাস্টার সুখদেব ও মাস্টার শিবু। শুরু হচ্ছে যাত্রার মেগাস্টার গায়ক নায়ক অরুণাভ ব্যানার্জি ও চিত্র মঞ্চ দূরদর্শনের গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা পরমা দত্ত, সুপার হিরো প্রদীপ সেন ও ড্রিম গার্ল মিস কণিকা অভিনীত এক বড় মাপের যাত্রাপালা বাবু গো আমি যে জলসা ঘরের বধূ। বাবু গো আমি যে জলসা ঘরের বধূ। বাবু গো আমি যে জলসা ঘরের বধূ। জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি আলো দিশা যে। তোমার চরণ চরণ তলে কাটবে মনের দিশা যে। তোমার চরণ চরণ তলে কাটবে মনের দিশা যে। জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা। এই জগতে শান্তি যে পাই তোমারই মন্দিরে, সুখের মাঝে দুঃখের প্রকাশ হয় যে ধীরে ধীরে। এই জগতে শান্তি যে পাই তোমারই মন্দিরে, সুখের মাঝে দুঃখের প্রকাশ হয় যে ধীরে ধীরে। পাপের বিনাশ করে জাগাও, পাপের বিনাশ করে জাগাও, নিরাশাতে আশা যে। তোমার চরণ চরণ তলে কাটবে মনের দিশা যে। তোমার চরণ চরণ তলে কাটবে মনের দিশা যে। জয় জয় মা, জয় মা, 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 জয় জয় মা, জয় মা। আরে বাবা, সবাই নাচগান করে চলে গেল রে। যা বাবা, আমাকে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাড়িতে অনেক কাজ বাকি আছে। সন্ধ্যা হয়ে আসছে যে, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই। আরে আরে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? আর একটু থাক। থাকবো মানে? দেখছেন না সন্ধ্যা হয়ে আসছে যে, মঞ্চ থেকে সব লোকজন চলে গেছে, আমাকে এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ও বাবু, আমি বাড়ি যাই গো বাবু, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই। বাড়ি ফিরতে হবে মানে? তোর বাড়ি কোথায়? এই গ্রামে বাবু, ওই বাগদিপাড়ায়। মহেশগঞ্জের বাগদিপাড়ার মেয়ে তুই? কি নাম তোর? রাধা, রাধা রানী বাগ। ফাইন, যেমন নাম তেমন তুই দেখতেও সুন্দরী। আরে বাবা, শালা বদবস একটা ধরি। এই কিছু বললি তুই? না, বলছিলাম এমন ট্যাপ ট্যাপ করে কি দেখছেন বাবু আমাকে? তোকে দেখে মনে হচ্ছে তুই যেন আমার সামনে একটা তাজা ফুটন্ত ফুল। তোকে দেখে আমার এই দেহ মন একেবারে আকুল হয়ে উঠছে বুঝি। তোর হাসিটাও যেন মুক্ত ঝরছে। আর বাবু বসের বুকে বুঝি চিড়িকে মারছে। রাইট ইউ আর ডার্লিং, তুই বিশ্বাস কর, তোকে দেখে আমার এই মনের আগুনটা একদম দ্বিগুণ হয়ে জ্বলছে। জ্বলবেই তো বাবু, জ্বলবেই তো। আপনার বাড়িতে ওই টেরা
মুটকি বোনটাকে দেখলে বোধহয় আপনার মনের আগুনটা দ্বিগুণ জ্বলে ওঠে। কি বললি তুই? এখানে শীতে কেটে পড়ে ছুটতে চলে যান আপনার ওই টেরা মুটকি বোনটার কাছে। ওকে বললেই না আপনার মনের আগুনটা একেবারে নিভিয়ে দেবে। সালা বাবু মশাই, সালা লাল চোখ দেখিয়ে কোনো লাভ হবে না। আয় আয় সালা ফট, নাহলে এখানকার লোকজনকে ডেকে না সালা এমন দেবো না। কেন তুই লোকজন ডাকবি কেন? সালা মেয়ে মানুষ দেখলেই না এই বনের জানোয়ারটা বন থেকে বেরিয়ে আসতে চায়, তা না রে? কি বললি? আমি জানোয়ার? যারা পরের মেয়েদের দেখে মনের আগুনটা দাও দাও করে জ্বলে ওঠে, সারা মানুষের মতো দেখতে হলেও তারা এক একটা জানোয়ার। তবে রে শয়তানি! এই সালা ভদ্রলোকের বাচ্চা, আমার দিকে এগিয়ে আসবি না। সালা আমি মেয়ে নই রে, সালা একেবারে মনসা। এমন ছবল মারবো না সালা, একের বাপের নাম খগেন করে দেবো, বুঝলি? জয় ছাড় হাত ছাড়। তার আগে না তোর ওই বিস্তর দুটো আমি উপড়ে ফেলবো। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আজ ওই মায়ের বাড়ি তোকে বলি দেবো রে জানোয়ার। জাগরে জাগরে জাগ জাগ নবমন্ত্রে প্রভাত সূর্যের গম্ভীর মন্ত্রে জাগরে 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 জাগ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। वाह अपूर्व প্রতিবাদের সামনে নগ্ন সভ্যতার কি শোচনীয় পরাজয়। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীরা যে সত্যি প্রতিবাদিনী হয়ে নারী প্রগতিশীল যুগের পরিকাঠামোকে মজবুত করতে পারে, এই দৃশ্যই তার বাস্তব প্রমাণ। তাই তো এই যুগের অসুর আজ নারী শক্তির কাছে করো জোরে ক্ষমা ভিক্ষা চাইছে। আর এই অপূর্ব দৃশ্যটা দেখে আজ আমি বলি, ওকে তুমি ছেড়ে দাও রাধা। না সেবক বাবু, ওকে আজ আমি মায়ের পায়ে বলি দেবো। দেওয়াই উচিত, কারণ বিলাসের অপরাধটা অমার্জনীয়। বিশ্বাস না? ছি বিলাস, ছি। তুমি যে ধর্মদাস কাকার ছেলে এটা ভাবতে আমার অবাক লাগছে। যাও যাও, এখান থেকে চলে যাও। কিন্তু আমার কথাটা বিশ্বাস করুন। কোনো কথা আমি শুনতে চাই না, যাও বলছি। যাচ্ছি, তবে বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। ওই অছোট মেয়েটাই আমাকে। তবে রে ছোট লোকের বাচ্চা। বাবা অযথা তর্ক না করে তুমি এখন বাড়ি যাও। না বাবু, আমরা গরিব ছোট জাত, আমাদের হয়ে আপনি কিছু করতে গেলে এই ভদ্রলোকরাই আপনার বদনাম দেবে। রাধা, ওরা মানুষ নয় বাবু, ওরা মানুষ নয়। ওদের সঙ্গে মোকাবিলা করতে হলে আমাকেই করতে হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না বাবু, কিচ্ছু না। রাধা, আমি সব সহ্য করতে পারি বাবু, কিন্তু আপনার নামে কেউ কিছু বললে সেটা আমি সহ্য করতে পারি না, কিছুতেই পারি না বাবু, কিছুতেই না। আশ্চর্য, মেয়েটার কথাটা নেওয়া মিথ্যে নয় দিগ্বিজয়। কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারছো না? আমি কিন্তু তোমাকে যথেষ্ট চিনি। আমার নাম বিবেক হরণ বিশ্বাস। ধন্যবাদ। শুকনো ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছ কেন ভাই? কলকাতা থেকে আমি তো তোমার সঙ্গে দেখা করতে এখানে এসেছি। কলকাতা থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ ভাই, তবে আমি একা আসিনি, সঙ্গে আমার একমাত্র বোন রানীও এসেছে। ধর্মদাস কাকা আমার বিশেষ পরিচিত। বাৎসরিক কালী পুজোর নিমন্ত্রণ পেয়ে আমরা ভাই বোনে তার বাড়িতে উঠেছি। কিন্তু এখানে এসে ধর্মদাস কাকার ছেলে বিলাসের যে নোংরা চরিত্র আমি নিজের চোখে দেখলাম, তাতে করে আর এক মুহূর্তে এখানে আমার থাকতে ইচ্ছা করছে না। আগামীকালই আমি কলকাতায় ফিরে যাব। সেটা আপনার ব্যাপার, কিন্তু হঠাৎ আমার সঙ্গে দেখা করবার কারণটা কি? এখানে নয়, ধর্মদাস কাকার বাড়িতে চলো, সেখানে রানী আছে, সব জানতে পারবে। মাফ করবেন বিশ্বাস বাবু, ঠিক যে কারণে ধর্মদাস বাবুর বাড়িতে আপনার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, ঠিক ওই একই কারণে সেখানে যেতে আমার রুচিতেও পাচ্ছে। কিন্তু একান্তই যদি আপনি আমার সঙ্গে দেখা করতে চান, তাহলে আগামী কাল সকালে আপনি আমার বাসায় আসুন। কিন্তু তোমার বাসাটা তো মহেশগঞ্জ গ্রামের পশ্চিম প্রান্তে, যেখানে অসংখ্য গরিব মানুষের বাস, যাদের পেটে নেই ভাত, পরনে জোটে না এক টুকরো ভালো কাপড়, দিন রাত যারা অভাবের সঙ্গে করে সংগ্রাম, সেই সমস্ত গরিব মানুষের মাঝখানে এই গ্রাম সেবক দিগ্বিজয় ব্যানার্জির বাসা। ভালো, খুব ভালো, খুব ভালো। গ্রামের সেবা করতে এসে গ্রামের গরিব মানুষদের মাঝেই তো বাসা নেওয়া উচিত। কিন্তু না, মানে ওই মেয়েটা বলছিল না, ওর জন্য তোমার নাকি বদনাম টদনাম রটতে পারে। তুচ্ছ বদনামকে আমি ভয় পাই না বিশ্বাস বাবু। তাহলে অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমি আমার আদর্শকে বিসর্জন দিতে পারবো না। আপনার হিতৈষী ধর্মদাস বাবুকে আপনি জানিয়ে দেবেন, তার শিক্ষিত ছেলের দুর্ব্যবহারের জন্য আজই যেন রাধার বাবার সঙ্গে একটা আপোষ মীমাংসা করে নেন। আর তা না হলে রাধা কিংবা তার বাবা এই ব্যাপারে কিছু না বললেও
এই গ্রাম সেবক দিগ্বিজয় ব্যানার্জি মহেশগঞ্জ গ্রামের স্বার্থে খুব শীঘ্রই কিন্তু আইনের আশ্রয় নেবে। ভালো, খুব ভালো। তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো দিগ্বিজয় ব্যানার্জি, এই বাতাসে বইছে বেঈমানির গন্ধ। এই পৃথিবীর প্রত্যেকটা ইটের খাঁজে খাঁজে লুকিয়ে আছে ক্ষুধার্ত কালকে উঠে সুযোগ পেলে তারা কিন্তু ছবল মারবে। সাপেদের খবর আপনি খুব ভালোই রাখেন দেখছি তো। তো আমার তো মনে হচ্ছে যে আপনি একজন সাপেদেরই ওঝা। বললে তাই আপনাকেও একটা কথা বলে রাখি, ওই কালকে উঠে সাপের বিষ দাঁতগুলো যদি কেউ ভেঙে দেয়, তাহলে কালকে উঠে সাপের সঙ্গে ঢোড়া সাপের কোনো পার্থক্য থাকে না। It's my challenge. চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ভালো, খুব ভালো। গ্রামের এই সামান্য খুঁটিনাটি ব্যাপার নিয়ে তুমি আমাকে চ্যালেঞ্জ জানালেও আমি তো তোমাকে চ্যালেঞ্জ জানাবো না, আর জানাবো না বলেই তোমাকে না 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 না, সে কথা আমি মুখে প্রকাশ করব না। আগে মহেশগঞ্জের মাতব্বর ধর্মদাস গোস্বামীকে দিয়ে আসল খেলাটা শুরু করি, তারপর অন্য কথা। ভালো, খুব ভালো। শোন শোন সনাতন, ভালো করে কান খুলে শোন। আমি এই মহেশগঞ্জের দণ্ডমুণ্ডের মালিক ধর্মদাস গোস্বামী। আমার হুকুম, আজই তোকে এই মহেশগঞ্জ গ্রাম থেকে বাস তুলতে হবে। কিন্তু আমার 7 পুরুষের বাস্তু করেছে, আমাকে বাস তুলতে হবে কেন মহাজন বাবু? আমি তো কোনো অন্যায় করিনি। না না, অন্যায় করবি কেন? ভেঙে মেয়েটাকে দিয়ে গ্রামটাকে চালিয়ে পুড়িয়ে বৃন্দাবন সাজিয়ে তুই খুব পুণ্যের কাজ করেছে। কি বলছেন মহাজন বাবু? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবি কেমন করে সনাতন? ওই গ্রাম সেবক দিগ্বিজয় ব্যানার্জি যে তোকে টাকার গন্ধ শুকিয়ে তোর মাথার খোলন যেটা একেবারে বন্ধ করে দিয়েছে। সেবক বাবু? হ্যাঁ সেবক বাবু, গ্রামের সেবা করতে এসে তোর মেয়ে রাধার সেবা গ্রহণ করেছে। কটা দিন পরে খুড়ো এবার নাতি নাতির মুখ দেখতে পাবে। ও প্রাণে আর সহায় না। ছি ছি ছি, আপনারা আমাকে এত বড় কথাটা বলতে পারলেন? আপনাদের মুখে কি কিছুই আটকায় না? সনাতন, দোহাই দোহাই মহাজন বাবু, দোহাই, আমার মেয়েটাকে দোষী ডান করে সত্যি। তাই বলে ওই চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকলেও আমার মেয়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই। তাছাড়া ওই সেবক বাবুকে আমি চিনি, তিনি মানুষ নন, তিনি দেবতা। তাই তার নামে মিছে বদনাম আপনারা দেবেন না। কি যত বড় মুখ নয় তত বড় কথা। বিচার করুন মহাজন বাবু, বিচার করুন। মেনে ব্যবসা করে ঘুচিয়ে দিন, গ্রাম থেকে তাড়িয়ে দিন। ও প্রাণে আর সহায় না। ছোট লোকটার এত বড় সাহস, বলে কিনা ওর নামে আমি মিথ্যে অপবাদ দিচ্ছি। আজই তোকে বাস তুলতে হবে, নইলে না মহাজন বাবু, না, এই এত বড় শাস্তি আপনি আমাকে দেবেন না। বিচার করুন মহাজন বাবু, বিচার করুন। কি চাপামা তুই? তুমি বিশ্বাস না করলেও আমরা জানি রাধা প্রতিদিন সন্ধ্যায় সেবক বাবুর বাসায় গ্রামের 5টা ছেলে মেয়েদের সঙ্গে লেখাপড়া করে নিজের হাতে সেবক বাবুর খাবার তৈরি করে দেয়। আবার ওই রাস্তায় মাটি দেওয়ার কাজে সেবক বাবুকে সাহায্য করে, তদারকিও করে। আবার পুজো পার্বণের দিনে মা কালীর হাতের খাড়া নিয়ে দুপে পাঠা বলে দিতে যায়। কি বললি? তুই মহাজন বাবুর শিক্ষিত ছেলেকে পাঠা বলা ভুল হয়ে গেছে, ওই বোকা পাঠা বলাই উচিত ছিল। চুটিয়ে মুখ ছেড়ে দেবো বেটা, ছোট লোকের বাচ্চা। ওটা খুব দামি জুতো ধর্মদাস বাবু, ওটা খুব দামি জুতো। ওটা দিয়ে কোনো নামি দামি লোককে মারলেই মানাবে, কোনো অনামি অদামি লোককে মারলে ওর সম্মান থাকবে না। আপনি? হ্যাঁ আমি। সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি প্রমাণিত করবার জন্য আপনি যে গ্রাম্য বারোয়ারি তলায় রাধার বাবাকে হাজির করাবেন সেটা আমি জানতাম। আর এও জানতাম যে আপনার গুণবান ছেলের দুর্ব্যবহারের জন্য অনুতপ্ত জীবনে কোনোদিন করবেনই না, উপরন্ত একটা মিথ্যে চক্রান্তে জাল আপনি বিস্তার করবেন। সেবক বাবু, অসুস্থ শরীর নিয়ে এখানে থাকবার কোনো দরকার নেই মেসমশাই, যান আপনি বাড়ি যান। মেসো মশাই? অবশ্য মেসো মশাই থেকেই তো শ্বশুর মশাই হবে। ধর্মদাস বাবু, চোখ পাকাচ্ছেন কি গ্রাম সেবক বাবু?
এটা আপনার কলকাতা শহর নয়, এটা গ্রাম। তাতে হয়েছেটা কি? ও প্রাণের সয় না হবে আমার কি? বয়সের দোষে আমার বিলাস নয়, সনাতনের মেয়ের হাত ধরেছিল, কিন্তু তাদের এই দেবতুল্য মহাপুরুষ গ্রামেই তো দেখছি ভালোই কেলোর কেচ্ছা করে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিকই দেখেছেন, আর সেই সঙ্গে এটাও দেখেছেন কি যে আমার দুটো শক্ত সামর্থ্য হাতও আছে, আর এক মুহূর্তে এই কথাটা উচ্চারণ করলেই হাত দিয়ে আমি আপনার জিভটাকে টেনে ছিঁড়ে ফেলতে পারি। আপনি কিন্তু আগুন নিয়ে খেলতে যাচ্ছেন। খেলতে গেলে দাঁত ভাঙা ভাল্লুকের সঙ্গে না খেলে আগুন নিয়ে খেলাই ভালো। না না সেবকবাবু না, আমরা গরিব ছোট জাত, ওই মহাজন বাবুর দয়াতে কোনো রকমে এই গায়ে বাস করছি, তাই আমাদের জন্য আপনি ওনার সাথে বিবাদ করবেন না। মেসমশাই আমি চলে যাবো মহাজন বাবু, আমি চলে যাবো। যাওয়ার দরকার কি সনাতন? পাত্র তো সামনেই আছে, জিজ্ঞেস করে দেখ না তোর মেয়েকে বিয়ে করতে রাজি কি না। বাবু আর একবার এই কথাটা উচ্চারণ করলে আমি এবার ভুলে যাবো যে আপনি একজন সম্মানীয় ব্যক্তি। কে এত বড় সাহস জলে বাস করে কুমিরের সাথে লড়াই? শোন শোন হারামজাদা সনাতন, এই মহেশগঞ্জে বাস করতে হলে এই মস্তান গ্রাম সেবকের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে 7 দিনের মধ্যেই তোর মেয়ের বিয়ে দিতে হবে, নইলে মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটাই আমার সাফ কথা। মহাজন বাবু, এ আপনি কি করলেন সেবক বাবু? আমাদের জন্য অযথা আপনি ওই মহাজন বাবুর সাথে বিবাদ করলেন। বিবাদ তো করেনি কাকা, সেবক বাবু আমাদের হয়ে প্রতিবাদ করছে। না রে চাপামা না, ওদের কাছে প্রতিবাদ না করাই ভালো। ওরা বড় লোক মহাজন, এই গায়ের মাথা, ওদের কাছে আমাদের প্রাণটা একটা ফুটো নৌকা রে মা, একটা ফুটো নৌকা। আর আপনার কাছে আমার মিনতি সেবক বাবু, আমার মা মরা মেয়েটাকে আপনার বাসায় যেতে দেবেন না, যদি পারেন ওর ভালো ভালো বিয়ের ব্যবস্থা করুন সেবক বাবু, ভালো ভালো বিয়ের ব্যবস্থা। হ্যাঁ সেবক বাবু, যদি পারেন ওর বিয়েতে একটু সাহায্য করুন, সাহায্য করুন। চলে এসো চাপা। বাহ কি অপূর্ব এই গ্রাম, কি চমৎকার গায়ের লোকেদের নিয়ম নীতি। অথচ সেবার ব্রত নিয়ে শহর থেকে ছুটে এসেছিলাম এই গ্রাম বাংলার পবিত্র থলিধূসর মাটিতে, কিন্তু এখানে এসে মাটির মানুষগুলোর কাছে আজ আমি কি পেলাম? বদনাম। রাধা, আমি তো তখনই বলেছিলাম সেবক বাবু আমাদের হয়ে আপনি কিছু বলতে যাবেন না, তাহলে আমাদের কথা শুনলেন না কেন? আমার বিবেক যে মানতে চাইলো না রাধা, সেবক বাবু আমার মনুষ্যত্ব যে আমার গলা টিপে ধরলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিন্তু বিদ্যুৎ ছাড়া আপনি তো কিছুই পেলেন না। তুচ্ছ বদনামে আমার কোনো দুঃখ নেই রাধা, কিন্তু আমার কি হবে সেবক বাবু? আপনি তো বলেছিলেন লেখাপড়া শিখে জীবনটাকে নতুন করে গড়ে মনের বাস্তবটাকে সবকে চিনতে হবে, কিন্তু আপনি ছাড়া এই নতুন জীবনে কে বাজাবে নতুন গানের সুর? রাধা, এই অচ্ছুত হরিজন মূর্খ রাধার স্বপ্নকে সত্যি করতে আপনি কি পারেন না? আপনি কি পারেন না ওই কুকুরগুলোর মুখে লাথি মেরে এই রাধার স্মৃতিটা একটু রাঙিয়ে দিতে? বলুন না সেবক বাবু, পারেন না? বলুন আমার স্মৃতিটা একটু রাঙিয়ে দিতে পারেন না? রাধা না, আপনার মুখে হ্যাঁ শব্দটা আমি কোনোদিনই শুনতে পাবো না, কোনোদিন না। মুখে আপনি যাই বলুন না কেন, জাত পাত গাছের মূল শেকড় উপড়ে ফেলতে আপনি কখনোই পারবেন না। রাধা, উঁচু তলার মানুষ হয়ে কখনো নিচে তলার রাধাকে আপনি কখনোই ভালোবাসতে পারবেন না, কখনোই পারবেন না। রাধা তুমি চুপ করো, এই সমস্ত কথাগুলো বলে তুমি আমার বিবেকটাকে আর ক্ষত বিক্ষত করে দিও না। আমি যা পাচ্ছি না সেবক বাবু, আমার কুমারী মনের বাগানে আমারই অজান্তে ফুটেছে কত নাম না জানা ভালোবাসার ফুল। এখন আপনি বলুন সেই ভালোবাসার ফুল আমি কার পুজোয় লাগাবো? বলুন কার পুজোয় লাগাবো বলুন না সেবক তুমি কি বাবু। করছো রাধা? যা শুধু বিস্ময়ের বিষয়, যা অনেক কল্পনা, যা মিথ্যে মেঘের আবরণে ঢাকা বাস্তব সত্য, সেই অপ্রিয় সত্যটাকে এমনি ভাবে প্রকাশ করে তুমি আমায় কোন জীবন জিজ্ঞাসার নাগরদোলায় দোল খাওয়ালে। কিন্তু আমাকে আপনার পাশে না রাখলে এই সমাজের কুকুরগুলো আমার শরীরটাকে মাংস দরে কিনতে চাইবে। না না রাধা না, এই গ্রাম সেবক দিগ্বিজয় ব্যানার্জি মহেশগঞ্জ গ্রামের সাথে কারো সাধ্য নেই তোমার দিকে লোভের হাত বাড়ায়। একই হঠাৎ আকাশটা কালো মেঘে ঢেকে গেল কেন? মনে হচ্ছে এখানে ঝড় নামবে। রাধা শোনো শোনো শোনো, বলছি তুমি কি একা একা বাড়ি যেতে পারবে না? আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আপনি তো সবসময় আমার পাশে থাকবেন না, তখন কে আমাকে আগলে রাখবে? राते माशा नदी का किनारा चंचल हवा
मौसम नदी का किनारा के चंचल हवा कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा मेरा ये मौसम नदी का किनारा के चंचल जब तक ये बंधन न टूटे तुम्हें दिल दिया है ये वादा किया है सनम में तुम्हारी रहूंगी सदा ये राती मौसम नदी का किनारा ये चंचल हवा ज्योतिदं हृदयं तव तदस्तु हृदयं मम ज्योतिदं हृदयं तव तदस्तु हृदयं मम ज्योतिदं हृदयं तव तदस्तु हृदयं मम। বলুন আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ রাধা, আজ থেকে তুমি আমার সহধর্মিণী, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী। এই অচ্ছুত হরিজনের মূর্খ রাধাকে আপনার বাড়ির লোকেরা যদি না মেনে নেয়, অচ্ছুত বলে দূরে সরিয়ে দেয়। না রাধা না, কেউ তোমাকে আমার কাছ থেকে কোনোদিন দূরে সরিয়ে রাখতে পারবে না। বাবু আমি তোমার বাসাতেই থাকবো। তুমি এখানে আমার কাছে থাকবে? এই ঝড় জল মাথায় নিয়ে যখন একবার তোমার বাসায় এসেছি, তখন আমি কিছুতেই যাবো না। হ্যাঁ গো, আজ রাতে তোমার বাসাতেই থাকবো 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 থাকবো। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এত সহজে কারো লাইফ পার্টনার হওয়ার মতো ইডিয়েট আমি নই। বিয়ে মানেই সব শেষ, নাচ গান হই হুল্লোড় ক্লাব পার্টি অ্যাবসার্ড। দাদাকে আমি পরিষ্কার জানিয়ে দেবো, ওসব বিয়ে করা এখন আমার পক্ষে অসম্ভব, কারণ আমি চাই ভোগ বিলাস। বিয়ের আগে লাইফটা পুরোপুরি এনজয় করতে চাই, এনজয়। No,
বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, কি অপূর্ব মন মাতানো আধুনিক নাম কীর্তন। এই যে কে তুই? এই মরেছে। এই আমাকে তুমি চিনতে পারলে না? আমি হলাম অজয়, মানে সঙ্গীত শিল্পী অজয়। স্বভাব হচ্ছে ওই ভবগুড়ে বাউন্ডুলে নিয়ম নীতি ভাষ্যকার। আসলে আমি হচ্ছি ওই দিগ্বিজয় ব্যানার্জির মেজো ভাই, সিঙ্গার অজয় ব্যানার্জি। তা কি চাস এখানে? এই মানে আমি এই ঘরে আসতে আসতে না দেখছিলাম তুমি নাচন কোদন করছো, তাই আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি ছুটে চলে এলুম। তা কি দেখলি? ওই দেখলাম যে ওই মানে তুমি ওই নাচন কোদনের সঙ্গে সঙ্গে যেভাবে তুমি ওই ইঁদুর ধরার মতো দৌড়ঝাঁপ করছো, তাতে আমার ধারণা যে অতি শীঘ্রই তোমাকে ওই রাঁচির পাগলাগারদে ভর্তি করানো দরকার। কি বললি? তোর সাহস তো কম নয়। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা। কি হয়েছে মা রানী? কে তোমাকে বিরক্ত করছে? এ কি অজয়, তুই লাউ হাতে নিয়ে এখানে কি করছিস? মা 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 জানো তো ওই আমি বাড়ি থেকে আসতে আসতে না ওই হঠাৎ আমার ওই বন্ধু নেপালের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। আর ও না ওর গাছের এই লাউটা আমার হাতে ধরিয়ে দিল। ব্যাস আমি ওই লাউটা নিয়ে চলে এলুম তোমার ওই পছন্দের ব্যানার্জি ভিলার হবু বৌমার মুখ দর্শন করব বলে। বৌদি এই নাও। অজয়, আমি লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। সাথে লাউ হই হই লাউ, আরে আরে লাউ, ওরে ওরে লাউ বানাইলো মোরে কইরা। সাথে লাউ বানাইলো মোরে কইরা, সাথে লাউ বানাইলো মোরে কইরা। গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী। মাগো সঙ্গে নাই মোর বৈষ্ণবী। সাদের লাউ হয়ে হয়ে লাউ, ওরে ওরে লাউ, হয় হয় লাউ বানাইলো মোরে কইরা। সাদের লাউ বানাইলো মোরে কইরা, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। অজয়, তুই দেখছি দিগ্বিজয় রাস্তায় পেয়ে পেয়ে আমাদের মান সম্মান আর কিছুই রাখবি না। আন্টি, অজয় কথা তুমি কিছু মনে করো না মা। মনে করবো না মানে? কি বলছেন আপনি? আমাকে এইভাবে ইনসাল্ট করবে আর আমি ছেড়ে দেবো? অজয়, তোর এত বড় দুঃসাহস হলো কি করে? রানী হচ্ছে বিবেকের একমাত্র বোন, তারপর দিগ্বিজয়ের সঙ্গে ওর আমি বিয়ের সম্বন্ধ পাকাপাকি করেছি, আর তুই তাকে অপমান করছিস। তাতে ক্ষতিটা কি হয়েছে মাসিমা? সম্মান পেতে গেলে একটু আধটু অসম্মান সহ্য করতে হবে বই কি। দাদা ভালো, খুব ভালো। কার সম্বন্ধে কি অভিযোগ সেটা না হয় বাড়িতে গিয়ে শুনবো। বিলাস বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছে, তাড়াতাড়ি যা। আজ নাকি কলেজে তোদের ফাংশন। ফাংশন? ও মাই গড, কলেজে আজ আমার ডান্সের প্রোগ্রাম, এটা তো মনেই ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি দাদা। এই লাউটা ডিসগাস্টিং, আমার মাথায় না। বাবা তুমি হচ্ছে কি বড় লোকের মেয়ে, তোমার মাথায় যদি এই লাউটা রাখি তোমার যে চুলের ফ্যাশনটা নষ্ট হয়ে যাবে, তাই এই লাউটা আমি তোমার ওই যত সব। অজয়, ওহ ডিসগাস্টিং, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না দাদা, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। বাই বাই। তাহলে মা গো আমিও তাহলে চললাম, বুঝলে? অজয়, কি হলো অজয়, তুমি কিছু বলবে বলে মনে হচ্ছে? না মানে ওই মায়ের মুখে শুনছিলাম আর কি, যে আপনি নাকি ওই বর্দার ব্লকের কালী পুজো উপলক্ষে কোন একটা গ্রামে বেড়াতে গিয়েছিলেন। ভালো, খুব ভালো। তুমি দেখছি আমার সম্বন্ধে অনেক খবরই রেখেছো। হ্যাঁ গিয়েছিলাম, মেদিনীপুরের মহেশগঞ্জ গ্রামে আমি গিয়েছিলাম। দিগ্বিজয়ের সঙ্গে দেখা হয়েছিল বাবা বিবেক? আগে হ্যাঁ মাসিমা, হয়েছে হয়েছে। দাদা ভালো আছে তো? আছে, এখন তুমি আসতে পারো। বেশি কথা বলাটা আমি একদম পছন্দ করি না। আসলে আমিও না ওই বেশি বাড়াবাড়িটা একদম অপছন্দের। কি বললে? বলছিলাম যে সব কাজের সব বিষয়ের একটা মাপ থাকে, আর সেটা ছাপিয়ে যাওয়াই হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি। অজয়, মাগো যা করবে
বর্দার মতামত নিয়েই করো, না হলে কিন্তু ভীষণ পস্তাতে হবে তোমায় মা, ভীষণ পস্তাতে হবে। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো, আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী আমার, নাই তো মোর সঙ্গে বৈষ্ণব, সাথে লাউ হয়ে হয়ে লাউ, ওড়ি ওড়ি লাউ, ওড়ে 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 অজয় স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি মাসিমা। আমিও তো অবাক হয়ে যাচ্ছি বাবা, কিন্তু কিছুই করতে পারছি না। কিছু করতে পারছেন না মানে? পারছি না মানে সম্ভব হচ্ছে না। ওই দিগ্বিজয় রাজকারা পেয়ে ওদের মাথাটা গরম হয়ে গেছে, আর ওটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বাধা। তার মানে? তুমি নিশ্চয়ই জানো বাবা বিবেক, দিগ্বিজয় হচ্ছে আমার নিজের ছেলে নয়, ও হচ্ছে আমার সৎ সন্তান। ওর যখন 4 বছর বয়স তখন ওর মা মারা যায়। তারপর তোমার মেসমশাই ওকে বাইরে কোথাও না রেখে বাড়িতে রেখে মানুষ করার জন্য আমাকে আবার বিবাহ করেন। কিন্তু উনি আমায় কথা দিয়েছিলেন, আমার যদি কোনোদিন কোনো সন্তান হয় তারা যেন কোনো দিক থেকে কোনোদিন বঞ্চিত না হয়। কিন্তু কিছুদিন পর তোমার মেসমশাই মারা যাওয়ার পর আমি জানতে পারলাম ওনার সমস্ত সম্পত্তি ওই দিগ্বিজয়ের নামে উইল করে দিয়েছে, আর সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বাধা। ভালো, খুব ভালো, এটাই তো আমি চাই। আপনি একদম চিন্তা করবেন না, সময় হলেই সব বাধা আপনা আপনি পার হয়ে যাবে। বাইদি ভাই, যে কথাটা বলতেছিলাম, মানে বলতে গিয়েও বলতে পারছিলাম না, আবার না বলেও থাকতে পারছি না, যেহেতু মহেশগঞ্জ গ্রামে আমি নিজে গিয়েছিলাম। কি কথা বলো বাবা বিবেক? দিগ্বিজয় একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছে মাসিমা। বাজে মেয়ের পাল্লায় পড়েছে? হ্যাঁ, মেয়েটা অচ্ছুত হরিজনের মেয়ে, নাম রাধা। চুপ করো বাবা, তুমি চুপ করো। দিগ্বিজয়ের যে এত বড় অধঃপতন হয়েছে এটা আমি স্বপ্নেও ভাবতে পারছি না। ভাবতে আমিও অবাক হয়ে যাচ্ছি মা, যে বর্দার মতামত না নিয়ে তুমি এতখানি এগিয়ে যাবে। সুজয়, সুজয়, তুই শুনেছিস সুজয় দিগ্বিজয় কি কাণ্ড করেছে? বিশ্বাস বাবুর মুখ থেকে শুনলাম বই কি মা, বর্দা যে হঠাৎ এভাবে পাল্টি খেয়ে যাবে এ তো ভাবাই যায় না। ভাবাটা বড় দুষ্কর ভাই সুজয়। গড মানে ঈশ্বর কখন কাকে কি অবস্থায় রাখেন সেটা তিনিই জানেন। আমিও কিন্তু জানি বিশ্বাস বাবু, বর্দা যদি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তা কখনোই বদলাবে না। অতএব আপনার বোন মিস বিশ্বাসের সঙ্গে দাদার বিয়ের ব্যাপারটা আপনার বাতিল করা উচিত। না সুজয়, ওই রানীর সঙ্গেই দিগ্বিজয়ের বিয়ে হবে। তুমি বললেই তো হবে না মা, বর্দা যেমন রাজি হবে না তেমনি সবকিছু জেনেও বিশ্বাস বাবু নিশ্চয়ই তার বোনকে বর্দার মতো একটা বাজে পাত্রের হাতে তুলে দেবেন না, নাকি বলেন বিশ্বাস বাবু? ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো। সুজয়ের কথাটা নেহাত অযৌক্তিক নয় মাসিমা, তবে আপনি যদি আমাকে আশ্বাস দেন তাহলে। মা আপনাকে আশ্বাস দেবেন কি করে বিশ্বাস বাবু? মা তো আর আপনার বোনের সুখ শান্তির ভার নিতে পারবে না। তুই চুপ কর সুজয়, কি হবে না হবে সেটা আমিই বুঝবো। মাসিমা তুমি নিশ্চিন্তে থাকো বাবা বিবেক, আমি যখন তোমায় কথা দিয়েছি তখন রানীর সঙ্গে দিগ্বিজয়ের বিয়ে হবেই। ব্যাস ব্যাস ব্যাস, আপনি যখন কথা দিয়েছেন তখন আমি একেবারে নিশ্চিন্ত। বাট রিমেম্বার মাসিমা, তিল থেকে তাল করতে গিয়ে বিষয়টা যেন আবার বেতাল না হয়ে যায়, তাতে যতটা ক্ষতি আমার না হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে আপনার। ভালো ভালো ভালো, খুব ভালো। আমি তাহলে এখন আসি মাসি। আসি ভাই সুজয়। বিশ্বাস বাবুকে কথা দিয়ে তুমি কি ঠিক করলে মা? তুই চুপ কর সুজয়, কি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমিই বুঝবো। না, শুধু তুমি বুঝলে হবে না মা, আমাদেরকে বুঝতে হবে। তার মানে বর্দা কি করবে না করবে সেটা তার ব্যাপার। বর্দা আমাদের সংসারে ভালো মন্দের সঙ্গে সবসময় নিজেকে জড়িয়ে রাখে। তোমার অত্যাচারের শত দুঃখকে হজম করে শুধু নীরবে কর্তব্যের বোঝা বয়ে বেড়ায়। সেই কর্তব্য পরায়ণ বর্দার মতামতটুকু নেবার প্রয়োজন বোধ মনে করছো না? কারণ ও আমার সৎ ছেলে, কাল নাও থাকতে পারে। তাহলে আমারও একটা শেষ কথা তুমি শুনে রাখো মা, বর্দা যেদিন ও সংসার ছেড়ে চলে যাবে সেদিন তোমার সুজয়ও তার নিজের পথ সে নিজেই বেছে নেবে। এখনো সময় আছে মা, তুমি নিজেকে সূত্রে নাও। বর্দাকে তুমি ঠকাতে যেও না। আত্মসুখের বেড়াজাল থেকে বেরিয়ে এসে সন্তান সুখের কথা ভাবো মা। মা গো, ঈশ্বরের কাছে তোমার 3 সন্তানের সুখ চাও মা, তোমার 3 সন্তানের সুখ চাও। অজয়, সুজয়, আরে কোথায় গেলি সব? মা, এই যে মা, তুমি এখানে আর আমি সারা কি ব্যাপার সুজয়? মা আমাকে দেখে এরকম মুখ ফিরিয়ে আছে কেন? তার আগে তুমি বলো
গো বর্দা, এই 1 মাস পরে তোমার বাড়ি ফেরার সময় হলো। এই জন্য আমার আনন্দময়ী মা অভিমানে আমার ওপর নিরানন্দে ঢেউ তুলেছে। মা মা দেখো মা, কাজের চাপে আমি আসতে পারিনি বলে তুমি আমার উপর রাগ করো না মা। বলো বলো মা, বলো তুমি আমার উপর রাগ করোনি? মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি যে মা। মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি যে মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি যে মা। কি বললে মা? আমি আমি তোমার ছেলে নই? না, তুই আমার সৎ ছেলে। মা মা মা, ছি ছি মা, ছি 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 ছি, এ তুমি কি বললে মা? এ তুমি কি বললে? অজয়, বর্দা বর্দা এক বুক আশা নিয়ে মায়ের দাবি নিয়ে তোমার কাছে ছুটে এলো, আর তুমি কিনা বর্দাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আমার কি আছে? সৎ মা কি কখনো নিজের মা হয়? মা নামে সৎ মা একটা রাক্ষসী। বর্দা কি বললে তুমি? ছোট ভাইয়ের গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম তুললাম তুললাম। ওর এত বড় সাহস হয় কি করে যে আমার সামনে দাঁড়িয়ে আমাদের মাকে এত বড় অসম্মান? তবুও তুমি সৎ মায়ের মন পাবে না দাদা। সুজয়, উপন্যাসের পাতায় সৎ মা চরিত্র তুমি পড়েনি? সৎ মা নিয়ে কোনো সিনেমা যাত্রা দেখনি? সেই ছোটবেলা থেকে তোমার এই গর্ভধারিণী জননীর রূপ তুমি এত সহজে ভুলে গেলে দাদা, তুমি এত সহজে ভুলে গেলে। সত্যি দাদা, তোমার তুলনা তুমি তুমি নিজে দাদা, তোমার তুলনা তুমি নিজে। সুজয় ভাই, যা চলে গেল। যাবি তো বর্দা, যাবি তো। ও যে আজ আহত পাখি, তাই নিজেকে সামাল দিতে ওকে তো যেতেই হবে বর্দা। কিন্তু অজয়, ও যে এইভাবে মায়ের সম্মানে আঘাত করবে। থাক থাক, তুই যে আমায় কতখানি সম্মান দিস সেটা আমার ভালোভাবেই জানা আছে। বেশ, তাই বলো মা, কি করলে তুমি খুশি হবে? কি প্রমাণ দিলে তোমার মন আমি জয় করতে পারবো? আমি তাই করব। পারবি? তাহলে তুই আমায় কথা দে, আমার কথা তুই কোনোদিন অমান্য করবি না। তোমার কথার অমর্যাদা আমি কোনোদিন করব না মা। তাহলে শোন, গ্রাম সেবকের চাকরিটা তোকে ছাড়তেই হবে। এই কথা মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। এই মুহূর্তে আমি মনে প্রাণে চাকরিতে দিলাম ইস্তফা। আমার কথা তুই কখনো অমান্য করবি না। তোমার কথার অমর্যাদা আমি কোনোদিন করব না মা। তাহলে শোন, তোকে সংসারী করে দিতে আমার মনোনীত পত্রিকায় তোকে বিয়ে করতে হবে। বিয়ে? বর্দা বর্দা, মা তোমার জন্য একবারে ওই মুম্বাই মার্কা সিনেমার একদম হিরোইন ফিট করেই রেখেছে। বিয়ে হয়ে গেলেই বসে বসে তোমাকে খাওয়াবে। অজয়, অজয়, মা, বর্দা তোমার চালাকিটা বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি। অজয়, তাই এই বিয়েতে আমি কিন্তু চরম বাধা হয়ে দাঁড়াবো। বাধা হয়ে দাঁড়াবার কোনো দরকার নেই রে অজয়। আমার আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? আরে হয়ে গেছে মানে হয়ে গেছে, এটা তো মানে খোঁজার কি আছে বলো তো? ও বর্দা, এই বর্দা, তুমি বৌদিকে কোথায় রেখে এসছো গো? নিশ্চয়ই বাইরে রেখে এসছো না? দাঁড়াও, আমি এক্ষুনি ডাকছি। বৌদি, বৌদি। না 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 অজয়, না। অবস্থার চাপে পড়ে রাধাকে বিয়ে করতে বাধ্য হলেও দেখ, তোদের আর মায়ের অনুমতি ছাড়া তাকে তো আমি এখানে আনতে পারি না। আমার স্বপ্ন তুই কখনো দেখবি না। শোন দিগ্বিজয়, তুই যদি সেই অজাত অছুত মেয়েটাকে বিয়ে করে থাকিস, সে বিয়ে আমি মানি না। মা, তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। মা, তুমি একবার ভালো করে ভেবে দেখো মা। অজাত অচ্ছুত বলে যাকে তুমি ঘৃণা করছো, সে তো আমাদেরই মতো রক্ত মাংসে গড়া মানুষ মা। মানুষের মন গড়া সমাজ তাকে ছোট করে রেখেছে মা। তাই তো সমাজের বুনিয়াদকে নতুন করে করতে আমার দেহে রক্তবিন্দু দিয়ে আমি তার স্মৃতিতে এঁকে দিয়েছি রক্ত সিঁদুর। ব্যাস 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 ব্যাস, তুমি যা করেছো ঠিক করেছো। আর আমি মাগো,
আমি যাব ওই বৌদির বাড়ি মহেশগঞ্জে। সেখানে গিয়ে আমি আমার ওই দেবীর মতো বৌদিকে সাজিয়ে এনে তুলবো এই ব্যানার্জি ভিলায়। মাগো আমি চললাম মহেশগঞ্জ। অজয়, অজয়, অজয় কথা থাক, আমার কথার জবাব দে। তোমার কথার জবাব দেবার ভাষা যে আমার হারিয়ে যাচ্ছে মা। অজাত অচ্ছুত যাই বলো না কেন মা, সে যে আমার স্ত্রী। না, তার নাম তোকে ভুলে যেতে হবে দিগ্বিজয়। আমার মনোনীত পাত্রীকেই তোকে বিয়ে করতে হবে। তুমি ভুল করছো মা। হিন্দু শাস্ত্র মতে স্ত্রী বর্তমানে পুরুষের দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ। শাস্ত্রের বিধান এই যুগে অচল দিগ্বিজয়। কিন্তু আমার আদর্শ যে আমার কাছে অনেক বড় মা। তুচ্ছ কারণে আমি তো তা বিসর্জন দিতে পারবো না। তা পারবি কেন? এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না। সৎ মা কখনো মায়ের সম্মান দিতে পারে না। আমি তোর কাছে শেষবারের মতো জানতে চাই দিগ্বিজয়, আজ তোর কাছে কে বড়? যার সিঁদুর তুই পরিয়ে দিয়েছিস তোর দেহে রক্ত সিঁদুর, সেই অছুত মেয়েটা না আমি? বল বল দিগ্বিজয়, আজ তোর কাছে কে বড়? তুমি বড় মা, তুমি বড়। দিগ্বিজয়, সংসারে সন্তানের কাছে মাই তো বড়। আধার ভরা ভুবনে মাই তো জেলে দেয় আদর্শের আলো। সেই আলো তুমি যখন নিভিয়ে দিতে চাইছো মা, তখন মাতৃভক্তির হাড়ি কাঠে নিজেকে বলি দিয়ে আমার আদর্শকে দুহাতে খুন করে তোমার প্রতিজ্ঞার চক্র পুহে পড়ে আমি মুমূর্ষু অভিমন্যুর মতো কথা দিলাম মা। আমার মনের অ্যালবাম থেকে রাধার স্মৃতির সিঁদুর আমি চিরতরে মুছে দিলাম মা। আমি চিরতরে মুছে দিলাম মা। আমি মুছে দেব ওই চাপারানি শীতের সিঁদুর, আমি নিজের হাতেই মুছে দেব। প্রাণে আর সই না। চারটে মেয়ে দেখার পর চাপারানিকে আমি বিয়ে করলাম, এখনো পর্যন্ত একটা সন্তানের মুখই দেখতে পেলাম না, শুধু ফিল্ডিংই খেটে গেলাম। এবার যদি চান্স ফসকে যায় ওই নন্দর বোনকেই আমি বিয়ে করব। রক্ত গঙ্গা বইয়ে দেব। ফের যদি বিয়ের কথা বলো তাহলে আমি তুলকারাম করে ছাড়বো। ওই এসে গেছে না আমার ছিচকাদুনি চাপারানি। আমি ছিচকাদুনি? তুই কে বলো তোমার ছিচকাদুনি? তুমি আমার মনোহারিণী, প্রাণ জুড়ান্য প্রাণেশ্বরী, কচি শোনাবো প্রাণের বড় দশা। তোমার দেখছি বিব্রতি ধরেছে, তাই বুঝি এইসব কথা বলছো? বলি তোমার কি মনে নেই আজ 2রা বৈশাখ আমাদের বিবাহ বার্ষিকী? সুন্দর করে ঘর সাজাবো, লন্ডি থেকে তোমার পাঞ্জাবি আনাবো, আলমারি থেকে বেনারসি বার করে পরে, আর সারা বাড়ি রজনীগন্ধা ফুলের সারিয়ে খুব সুন্দর করে সাজাবো। তারপরে তোমাকে আদর করে বলবো প্রাণে আর সয় না। আর রজনীগন্ধার ফুলে তোমাকে বাছর সজ্জা করতে হবে না। হবে গো হবে। শুধু তাই নয়, সন্ধ্যায় পাড়ার 5টা ছেলেকে শাকন্ন খাওয়াবো। সামনের কার্তিক মাসে বাড়িতে কার্তিক পুজো করবো। তবেই মায়ের দয়া হবে গো, তবেই মায়ের দয়া হবে। হবে ও কথা বলতে নেই গো, সবুর করো, সব ঠিক হয়ে যাবে। নাও, তার আগে এই প্রসাদ। প্রাণের সয় যতই তুমি পুজো করো, যতই তুমি কার্তিক পুজো করো, কিছুতেই কিছু হবে না। তার চেয়ে বরং তুমি রাজি হয়ে যাও, ওই নন্দ দিদিকেই আমি বিয়ে করি। তুলসীদা, মালা এনেছি। মালা? হ্যাঁ, চাপাদি আমাকে মালা আনতে বলেছিল, কারণ আজ তোমাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ রে দাদা, আজ তোর নেমন্তন্ন, সন্ধ্যেবেলা চলে আসবি। আর এই নে ঠাকুরের প্রসাদ। ঠাকুর যেন তোমাদের সবার মঙ্গল করে গো, সবার মঙ্গল করে। তাই যেন করে রে, ঠাকুর যেন আমায় একটা সন্তান দেন। আর আমি কিছুই চাই না রে দাদা, শুধু একটা সন্তান। চাপাদি, শুধু একটা সন্তান। চাপাদি, চাপাদির চোখে আবার জল। চোখে জল?
মানে কাঁদছে? কাঁদবে না কেন শুনি? হ্যাঁ, চাপাতে থাকতে তুমি যদি একটা বিয়ে করতে যাও তাহলে সে কি আনন্দ করবে? বোকা, তুইও দেখছিস চাপার মতো একটা বোকা। আরে বিয়ে বললেই কি বিয়ে? তার মানে ধাপ্পা, স্রেফ ধাপ্পা। আমার সন্তান হবে না, লোকে আমাকে আটকোড়ো বলবে, তাতে কিছু আমার যায় আসে না। তবে দুঃখটা কি জানিস রাধা? কি তুলসীদা? স্বামী হয়ে চাপাকে আমি সবকিছু উজাড় করে দিতে পেরেছি, কিন্তু একটা সন্তানের পিতা হওয়ার ক্ষমতা ভগবান আমাকে দেননি। তাই তো ওকে শান্ত করতে আমার দোষ ওর ঘাড়ে চাপিয়ে মিছিমিছি আমি ওকে বিয়ের ভয় দেখাই। কি বুঝেছিস? কিচ্ছুই বুঝিসনি। ও প্রাণের সয় না, সইছে না, সইছে না, সইছে না। বাবার পিড়াপিড়ি আর মহাজনের ওই চক্রান্ত আমার আর সহ্য হচ্ছে না। দুদিন ছুটি নিয়ে সেবক সেই যে বাড়ি গেল, সে এখনো এলো না। সে না এলে এই লুকোচুরি খেলা আমি যে বাবাকে বলতে পারছি না, কিছুতেই না। তোমার নাম বুঝি রাধা? হ্যাঁ, রাধা। কিন্তু আপনারা কে? আপনাদের তো চিনতে পারলাম না। আরে চিনবে কি করে? এর আগে আমরা তো এই গ্রামে কখনো আসিনি। আরে আসলে তাতে হয়েছেটা কি? এবার তো যাওয়া আসার রাস্তাটা হয়ে যাচ্ছে। চাইলে নিশ্চয়ই হবে মহাজন দাদা। এখন আমার ভাইটার মেয়ের পছন্দ হলেই বাঁচি। জাতি বাগদি হয়ে কি ঝামেলাটাই না হয়েছে। ভালো মেয়ে খুঁজে পাওয়াই যায়। আচ্ছা, আমি আসছি। চলে যাচ্ছ কেন রাধা? আমরা তো তোমাকে শুধু দেখতে এসেছি। ধন্যবাদ, আমাকে বিরক্ত করবে না, পথ ছাড়ুন। বাবা, দেবাকে যে মাটিতে পা পড়তেই চাইছে না না, রাগ করো না ময়না, রাগ করো না। ওর বাবার সঙ্গে কথা বলেই তোমাদের আসতে বলেছি। আচ্ছা মহাজন বাবু, আমার বিয়ে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন বলুন তো? উনি যে গায়ের মাথার মা, তাই গায়ের মানুষের জন্য ওনার তো মাথা ব্যথা হবে। বল সনাতন, মেয়েকে ভালো করে বুঝিয়ে বল। বলাবলির কিছু নেই মহাজন দাদা। এর যখন আপত্তি, তখন আমার ভাইয়ের বিয়ের ব্যবস্থা আমি অন্য জায়গাতেই করব। না না, রাগ করবেন না, আমার মেয়ের কোনো আপত্তি নেই। বাবা, হ্যাঁ বাবা, ওনাদের ফিরে যেতে বলো। না না, হ্যাঁ বাবা, যাকে তাকে বাড়ির মধ্যে ঢোকানো কোনো দরকার নেই, এক্ষুনি ফিরে যেতে বলো। না না, আপনারা কেউ রাগ করবেন না। আমি যখন কথা দিয়েছি তখন ওই পাত্র হাতে আমার মেয়েকে আমি তুলে দেব। বাবা, আপত্তি করো না রাধা, তোমার বাবা যখন রাজি। তখন বিনামূল্যে আমি তোমার ভাইয়ের বউ করে নিয়ে যাব। তাহলে দেরি করার দরকার কি? আজ সন্ধ্যাতে শুভ কাজ সুসম্পন্ন হয়ে যাক, না কি বলিস সনাতন? বাবাকে সাক্ষী রাখার কোনো দরকার নেই মহাজন বাবু। আমি বলছি, আপনি শুনুন, আমার বিয়ে নিয়ে আপনার এত মাথা কামাতে হবে না। রাধা, তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আপনাদের অত্যাচার আর আমার বাবাকে দায় মুক্ত করতে সেবক আমাকে বিয়ে করেছে। বিশ্বাস না হয় আপনারা চেয়ে দেখুন, তারই দেওয়া রক্ত সিঁদুর আমার স্মৃতি কেমন জল জল করছে। দেখুন, চেয়ে দেখুন আপনারা। কি বলছিস তুই? ওই সেবক বাবু? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। যা শালা, এ তো দেখছি একদম ভৌতিক কাণ্ড। কাণ্ড কাণ্ড বলে কাণ্ড, না জেনে না শুনে এখানে আসাই আমাদের উচিত হয়নি। না না, ব্যাপারটা তো ঠিক নয় ময়না। আরে থামুন মশাই, থামুন। আমাকে আর ব্যাপার শোনাতে হবে না। দূর দূর, কাজ কামাই করে আপনাদের কথা বিশ্বাস করে এখানে আসাই আমাদের উচিত হয়নি। চলুন, রাস্তা খরচ আর দুদিনের মজুরি দিয়ে আমাদের বিদায় করবেন। চলুন। আরে মদরা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যাচ্ছি। শালা বিয়ে করতে এসে শুধু শুধু ফিরে যেতে হচ্ছে, দুঃখটা কি আমার কম? শালা মালটাকে একবার লাইনে ফেলতে পারলে ব্যবসার চাকাটা বন বন করে ঘুরতো। আসুন মহাজন বাবু, ওইসব সিঁদুর পরা মেয়েকে আমি বিয়েই করব না। তোর জন্য ওদের সামনে আমায় অপমানিত হতে হলো। কিন্তু বাবু, মেয়েটা যে বললে মিথ্যে বলেছে তোর মেয়ে। ওর কথা আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস করা না করা রাধার সেবক বাবুর কিছুই যায় আসে না। একই চাপা বউ তুই। আগে হ্যাঁ মহাজন, এখানে বেশি ভ্যানধারা না করে মানে কেটে পড়ুন। আচ্ছা, বড্ড বার বেড়েছি, তোদেরও আমি দেখে নেব। তবেই আমার নাম ধর্মদাস মহাজন। আরে যান, আপনার জীবনে সে সুযোগ আর কোনোদিন আসবে না। ওই মহাজন এখানে আসছে দেখে আমি চলে এলাম। তুই কোনো চিন্তা করিস না রাধা, তোর সব চিন্তা দূর করতেই তিনি আসবেন। তারপর তোকে বধূর স্বীকৃতি দিয়ে তোকে নিয়ে যাবে তার বাড়ি। তুই হবি তার প্রেম পূজারিনী বধূ। চাপাদি,
সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, রাধা ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। বধূ আই মিন রানী এখন দেখবি যে ব্যানার্জির প্রেম পূজারিনী নববধূ, তাই পূজা শেষ মানে মন্ত্রপাঠ, অগ্নিসাক্ষী, সিঁদুরদান, এক কথায় বিয়ে বাড়ির সমস্ত অনুষ্ঠান কমপ্লিট। এবার শুধু ভোগ আরতি মানে ফুলসজ্জা, কিন্তু না, ওই ফুলসজ্জার মধু জমিনীকে এত সহজে আমি, আরে হ্যালো রানী, হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম, তোমাকে যে চেনাই যাচ্ছে না। কখন এলে বিলাসদা? অনেকক্ষণ। আমার সঙ্গে দেখা করনি কেন? কোনো লাভ নেই বলে। মানে? মানে স্কার্ট টপলেস জিন্স ছেড়ে শাড়ি ব্লাউজের মোড়কে তুমি এখন রীতিমতো বাঙালি ঘরের বধূ। ঠাট্টা করছো? না, তোমার মধু জমিনীকে আমি মন প্রাণ দিয়ে স্বাগত জানাচ্ছি। সেটা আমার দুর্ভাগ্য। কেন? তোমার এই কেন প্রশ্নের উত্তর আমার জানা নেই, শুধু জেনে রেখো দাদার ইচ্ছের বলি হয়ে ওই অপদার্থ আমার বিয়ে হলেও আমি ওর মন পাবো না কোনোদিন। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার এই উচ্ছল যৌবন দেখে যে কোনো ইয়ং ম্যানের আই বল দুটো একেবারে স্থির হয়ে যায়, আর ওই অপদার্থ দেখতে যায় আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, একবার ফিরেও তাকায় না। সেটাই তো স্বাভাবিক রানী, কারণ তার মনের অ্যালবামে যে জমা হয়ে আছে ওই মহেশগঞ্জে হরিজনের মেয়ে রাধার ছবি। রাধার ছবি? কেন তোমাকে আগে বলিনি? বলেছো, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন তুমি বিশ্বাস করছো তো? করছি করছি, আর করছি বলেই এও আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, দাদার ইচ্ছার বলি হয়ে বিয়ে করলেও, ওর সিঁদুর পড়লেও আমার মন সে পাবে না কোনোদিনই, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। রানী বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। রানী ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। রানী তুমি কি আদর্শ গৃহলক্ষ্মী? আপনি? আমি হলাম গিয়ে সঙ্গীত শিল্পী অজয় কুমার, মানে বর্তমানে এই ব্যানার্জি ভিলার মানুষ প্রতিমা ও আমার পূজনীয় দাদার জীবন সঙ্গিনীর অনুজ দেবর। কিন্তু আপনি
আমার দাদার হিতৈষী, আমাদের কলেজের জিএস। আচ্ছা আচ্ছা, আমার নাম বিলাস গোস্বামী। নমস্কার। আসলে আমি একটু নিয়ম নীতির বাইরে, ওই যখন তখন যাত্রার সাথে হাত মিলিয়ে হ্যান্ডশেক করাটা আমার ঠিক স্বভাবে রোচে না। না 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 না, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আসলে ওই তোমার দাদার মতো হলে কি হবে, তা আমারও তো দাদার মতো। হ্যাঁ, তাই তোমার এই ভাই বোনের পর্বটা এখানে শেষ করে ওই প্যান্ডেলে খেতে যাওয়ার অনুমতি দাও দাদাকে, কারণ রাত 9টা বাজছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের আবার বাড়ি ফেরার ব্যাপার আছে, তাছাড়া নিমন্ত্রিত অতিথিদের বউ দেখার পর্ব আছে। অতএব এ সময় রানীকে সম্পূর্ণ ফ্রি হওয়া দরকার। দাদা ভালো, খুব ভালো। অযথা সময় নষ্ট করে তোকে আর বিরক্ত করবো না রে বোন। দাদা হিসেবে তোকে তেমন কিছু দিতে না পারলেও তোর শাশুড়ি মা তোকে যথেষ্ট দিয়েছেন, তাই আজ তোর ফুলসজ্জায় আমার এই সামান্য উপহার। বিশ্বাসদা ভুল বললেন আপনি। ফুল কিন্তু সামান্য নয়, অসামান্য। দেবতার পূজার সামগ্রী, পবিত্র। এর সৌরভ সুগন্ধ মানুষের মনে আনন্দের খোরাক যোগায়। এক কথায় ওই নিখাত প্রেমের নিদর্শন বলা যেতে পারে। ভালো ভালো ভালো, খুব ভালো। কিন্তু তোমার হাতের বই সঙ্গীত শিক্ষার। সঙ্গীত শিক্ষার বই? হ্যাঁ হ্যাঁ বিলাসবাবু, হ্যাঁ, সঙ্গীত শিক্ষার বই। সঙ্গীত হলো এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে গোটা বিশ্বকে বিস্মিত করতে পারে। তাই এই মহাগ্রন্থটা আমি আমার বৌদিকে উপহার দিতে চাই। বৌদি, আজকের এই শুভ দিনে আমার এই ক্ষুদ্র উপহারটা তুমি গ্রহণ করো। কি উপহার সাজিয়ে দেব, আকাশে সূর্য তারা ভরালো আমারি প্রাণ, ওই বাতাসের যাওয়া আশায় ভরালো আমারি গান। ওই আকাশে সূর্য তারা ভরালো আমারি প্রাণ, ওই বাতাসের যাওয়া আশায় ভরালো আমারি প্রাণ। সুর আমার সবুজ শাখা প্রাণে যে সবার, এই তো উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি প্রাণ, দুরন্ত আমারি গান, এই তো অপূর্ব অপূর্ব। এই এই বিলাসবা, আর এখানে সময় নষ্ট করবেন না, ওই প্যান্ডেলের দিকে খেতে যাবেন। চলুন, আমাদের এই ক্ষুদ্র আতিথেয়তা আপনারা গ্রহণ করবেন। আসুন আসুন, চলে আসুন। ভালো ভালো, অজয়ের মতো ছেলে এ যুগে বিরল। অজয়ের মনটা ভীষণ সরল। গরল! ওদের সরলতার সুযোগ নিয়ে ওদের অলক্ষ্যে তুমি বোধহয় রানীর কানে ঢালতে এসেছো গরল। ভালো, খুব ভালো। অযথা রানীর পিছনে টাইম লস না করে অজয়ের পিছন পিছন গেলেই আমি খুশি হব। ওকে, আমি এখনই যাচ্ছি। একটা কথা। কি কথা? মহেশগঞ্জে রাধার সঙ্গে সেই দিনে সেই সামান্য ব্যাপারটা জানো অসামান্য করে রানীর কাছে আমাকে ছোট করে দেবেন না, কারণ ওর সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ মধুর। ওকে আমি বোনের মতোই ভালোবাসি। বিলাসটাকে তুমি এইভাবে থ্রেট করলে দাদা? আরে রানী, ওকে বেশি প্রশ্রয় দিস না, বিলাস একটা বাজে ছেলে। কিন্তু তুমি একদিন বলেছিলে বিলাসদা নাকি ভীষণ কাজে। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম, কিন্তু আজকে ওই কথাটাই বলতে আমার বিবেকে বাজছে। বিবেক? রানী তুই হাসছিস? লজ্জার হাসি দাদা। রানী, বিবেক শব্দটা তোমার মুখে শুনে আমি হাসি আর চেপে রাখতে পারলাম না। বিবেক তোমার নেই দাদা, তুমি বিবেক হরণ। তাই জগতে সবার কাছে তুমি শ্রদ্ধার পাত্র হলেও আমার কাছে তুমি তা নও দাদা। আমার কাছে তুমি তা নও, আমার কাছে তুমি তা নও। হ্যালো, খুব ভালো। কিন্তু ব্যাপারটা কি হলো? তবে কি রাধা দিগ্বিজয়ের ব্যাপারটা রানী বিলাসের মুখ থেকে জানতে পেরেছে? তা ভালো, খুব ভালো। জানতেই যখন পেরেছে তখন আর ভাবনা কিসের?
দিগ্বিজয়কে মনে প্রাণে ভালো না বাসলেও সঙ্গীত পাগল অজয় কুমার তো আছে। আপাতত ওটাকেই সামনে ঠেলে দিয়ে তোমার কাজটা তোমাকে গুছিয়ে নিতে হবে, কারণ তুমি তো বিবেকহীন বিশ্বাস। বিবেকবান বিশ্বাস তো নয়। ভালো, খুব ভালো। এইভাবে একটু একটু করে এগিয়ে চলো বিবেকহীন বিশ্বাস। তারপর একদিন রানীর জীবন থেকে চিরতরে মুছে দেব দিগ্বিজয়ের নাম। পারছি না কিছুতেই মন থেকে রাধার ছবিটা মুছে ফেলতে পারছি না। রাধা আমার প্রথম প্রেমের ফুল, যেদিন তার স্মৃতিতে আমি এঁকে দিয়েছিলাম রক্ত সিঁদুর, সেদিনটা ছিল এক বর্ষণমুখর সন্ধ্যা রাত। প্রবল বৃষ্টি, গুরু গম্ভীর মেঘের গর্জনের ফাঁকে সে এসেছিল আমার বাসায়। আর আমি তখন নিজেকে স্থির রাখতে না পেরে তার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম। ফুল 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 চরম ফুল। আমি রাধার প্রতি চরম অবিচার করেছি। ফুল বর্দা কে? আমি অজয় বর্দা। অজয়? হ্যাঁ বর্দা, ভুল যখন হয়ে গেছে তখন সেই ভুলের সংশোধন তো তোমাকেই করতে হবে বর্দা। না 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 না, তুমি রেডি হয়ে নাও তো, কি বাইরে সব অপেক্ষা করছে তোমার সঙ্গে দেখা করবে বলে। কিন্তু না 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 বর্দা, কোনো কিন্তু নয়। যে মেয়ের কপালে তুমি পরিয়ে দিয়েছো সিঁদুরের আলপনা, তা সে তো কোনো অন্যায় করেনি। না 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 না, ন্যায় অন্যায় প্রশ্ন নয় রে অজয়, ন্যায় অন্যায় প্রশ্ন নয়। আমার মনের বনে বয়ে যাচ্ছে একটা দুরন্ত কাল বৈশাখের ঝড়। সেই ঝড়কে তো তোমাকেই সামাল দিতে হবে বর্দা। মায়ের আদেশে যে মেয়ের কপালে তুমি পরিয়ে দিয়েছো সিঁদুরের আলপনা, আজকের দিনে তাকে ছেড়ে এইভাবে থাকা তোমার চলবে না বর্দা, কোনোভাবেই চলবে না। হ্যাঁ আমি অজয় বর্দা, আমি অজয়, সঙ্গীত শিল্পী অজয়। জীবনে সঙ্গীত ছাড়া আমি আর কিচ্ছু জানি না বর্দা, কিচ্ছু না। সংসার ধর্ম কি জিনিস আমি জানি না বর্দা। তাই আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি বর্দা, এই ব্যানার্জি বিলার মান রাখতে তুমি আমার অনুরোধ রাখো, প্লিজ প্লিজ বর্দা, আমার অনুরোধ রাখো। কারণ আজ যে তোমার ফুলসজ্জা। ফুলসজ্জা বর্দা, ফুলসজ্জা বলেই তো আমার এই শিক্ষিত বিবেক লজ্জায় মাথা খুঁড়ে মরছে। ফুলসজ্জা বলেই তো অব্যক্ত যন্ত্রণায় ফেটে চৌচির হয়ে যেতে চাইছে আমার হৃদয়। ফুলসজ্জা বলেই তো মানবিকতার কষাঘাতে জর্জরিত হতে চাইছে আমার মনুষ্যত্ববোধ। কি করতে চেয়ে আজ আমি কি করলাম? না 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 অজয়, না, তোদের জন্য এই ব্যানার্জি ভিলার সম্মান রাখতে নয়, শুধু তোদের জন্য আজ আমি আমার আমিত্বকে বিসর্জন দিয়ে আমার আদর্শকে দু হাতে খুন করে ফুলসজ্জার নিয়ম কানুন আমি অক্ষরে অক্ষরে পালন করব, শুধু তোদের জন্য। আমাদের জন্য? হ্যাঁ, তোদের জন্য। কারণ আমার মা আমাকে সৎ বলে উপহাস করলেও আমি তো জানি তোরা আমাকে অভিভাবকের সম্মান দিয়ে দুবেলা শ্রদ্ধার অঞ্জলি দিয়ে পুজো করিস। অজয়, অজয়, সংসারে সবাই আমাকে সৎ সৎ বলে অপমান করলেও তোরা যে আমাকে অভিভাবকের সম্মান দিয়েছিস রে অজয়, তাই তোদের শ্রদ্ধার আবদার মেটাতে আজ আমি ফুলসজ্জার নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করব রে অজয়, অক্ষরে অক্ষরে পালন করব রে অজয়। এই ফুলসজ্জার নিয়ম কানুন আমি অক্ষরে অক্ষরে পালন করব, অক্ষরে অক্ষরে পালন করব। পদা পদা শোনো, পদা পদা প্লিজ, তুমি ঈশ্বর ঈশ্বর তুমি শুনতে পেলে, ঈশ্বর তুমি শুনতে পেলে। বর্দা আমাদের জন্য
শুধুমাত্র আমাদের জন্য নিজের আসল সুখে বিসর্জন দিয়ে ওই ফুলসজ্জার নিয়ম পালন করতে চলে গেল। তাই ঈশ্বর, তোমার কাছে আমি কায়ে মনোমুখে প্রার্থনা করছি, ঈশ্বর বর্দাকে তুমি আলোর পথ দেখাও ঠাকুর, বর্দাকে তুমি আলোর পথ দেখাও। পথের মানে যে কোনো লাভ নেই বৌমা। দিগ্বিজয় যখন রেডি হবে তুমি বরং একটু বিশ্রাম করো। অজয়টাকে কত করে বললাম দিগ্বিজয়কে রেডি হতে বলতে, কিন্তু ও এখনো কি অজয়, দিগ্বিজয় এখনো রেডি হয়নি। ও কি জানে না যে আজ ওর ফুলসজ্জা? মা, বড় সাধ করে যে তুমি তোমার বড় ছেলের বিয়ে দিচ্ছ, তা সে কি ভুলে যেতে পারে যে আজকে তার ফুলসজ্জা? না মা, না মা, না, বর্দা কিছু ভোলেনি মা, বর্দা কিছু ভোলেনি। বর্দা জানে যে আজকে তার ফুলসজ্জা। হ্যাঁ মা, হ্যাঁ জানে, ও ভোলেনি মা। ও আন্টি, দেখো মেয়ের কাণ্ড। আমার আন্টি কেন মা? আজ থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে। মা? হ্যাঁ বৌমা, হ্যাঁ। আমার তো নিজের কোনো মেয়ে নেই, তাই তো তোমাকে মনে মনে আমি মেয়ের মতোই ভালোবেসে ফেলেছি। দয়া করে আপনি চুপ করবেন। কথাটা শেষ হলে আপনি এখন আসুন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুম তো পাবেই মা, ঘুম তো পাবেই। হ্যাঁ, বলছিলাম কি, দিগ্বিজয় তোমার সঙ্গে বাসর ঘরে ঠিক ঠিক কথাবার্তা বলেছে তো? আসলে নিজের ছেলে না হলে কি হবে, ওকে তো আমি হাড়ে হাড়েই চিনি। কি বলতে চাইছেন আপনি? বলছি তুমি হলে এই যুগের শিক্ষিত মেয়ে। ও তোমার কাছে উদাসীন হয়ে থাকলেও তোমাকে শক্ত হাতে হাল সামলাতে হবে। দয়া করে আপনি চুপ করবেন। চুপ তো আমি থাকতে চাই মা, কিন্তু ওই দিগ্বিজয়টা আমাকে চুপ থাকতে দিচ্ছে কই? তখন কত পই পই করে বোঝালাম যাতে এই অছুত মেয়েটার কথা ভেবে তোমার মনে যেন কোনো ব্যথা না দেয়, কিন্তু কে শুনে কার কথা? অসহ্য, অসহ্য। আপনি যান বলছি। যাচ্ছি, যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি। দিগ্বিজয়কে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, সে এলে ওকে একটু কায়দা করে যাতে ওই অছুত মেয়েটার কথা না ভাবে, বুঝেছ? তবেই সব সমস্যার সমাধান হবে। দিগ্বিজয়, আপসেট হয়ে যাচ্ছে, সব আপসেট হয়ে যাচ্ছে। এখানে আসার পর থেকে একটার পর একটা চরিত্র যেভাবে আমার সামনে আসছে, তাতে ব্রেনটা আমার আমার ডিসিশন হোল লাইফ ওই দিগ্বিজয় আমার তপস্যা করলেও আমার মন সে পাবে না কোনোদিন। কারণ আমি চাই। আমি তোমার জন্য ফুল এনেছি রানী, ফুলসজ্জায় ফুলের বিছানায় তোমার প্রতি আমার এই ক্ষুদ্র উপহার। উপহার? উপহার নয়, এগুলো আমার কাছে চরম তিরস্কার। রানী, মহেশগঞ্জের রাধা তোমার কে? সেটা আজকে জেনে নাই বা জানতে চাইলে তার সঙ্গে যে আমার কিসের সম্পর্ক সেটা আমি কাউকেই বলতে পারবো না। কি করে বলবে? আমার কাছে প্রকাশ করলে যে লজ্জায় তোমার মাথাটা হেঁট হয়ে যাবে। রানী প্লিজ চুপ করো, চুপ করো, চুপ করো। এই সমস্ত কথাগুলো বলে আজকের এই ফুলসজ্জার রাতটা তুমি ব্যর্থ হতে দিও না। না না কেন রানী? অতীতকে তো আমি ভুলে যেতে চাই, স্মৃতি পর থেকে মুছে ফেলতে চাই রাধার নাম। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? তোমার মতো চরিত্রহীনকে আমি তোমাকে ঘেন্না করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। দাঁড়াও রানী, দাঁড়াও। আমাকে অবজ্ঞা, ঘৃণা যা খুশি করো, চরিত্রহীন, নোংরা যা খুশি বলো, আমি কোনো প্রতিবাদ করব না। দাবির প্রশ্ন তুলে তোমাকে বিরক্ত করবার মানসিকতা আমার মধ্যে নেই। শুধু একটাই অনুরোধ, আজকের দিনে এইভাবে আমার ঘর থেকে বেরিয়ে গিয়ে আমার আত্মীয় পরিজনদের কাছে আমাকে তুমি ছোট হতে দিও না। অসম্ভব। তোমার সঙ্গে এক ঘরে রাত কাটাতে আমার রুচিতে বাজছে। সামাজিক নিয়ম মেনে চলতে আজ রাতে আমার ঘরেই তোমাকে থাকতে হবে। জোর করে আমায় আটকানোর চেষ্টা করো না বলছি। জোর আমি করছি না, আমি তোমাকে শুধুমাত্র অনুরোধ করছি। তোমার অনুরোধ রাখতে আমি বাধ্য নই। বাধ্য, বাধ্য, বাধ্য। শুধু আমার অনুরোধ নয়, আমার আদেশ মানতেও তুমি বাধ্য, যেহেতু আমার দেওয়া স্বীকৃতির সিঁদুরে তোমার স্মৃতি রাঙা হয়ে আছে। সিঁদুর? এসব সেন্টিমেন্ট আমার কাছে মূল্যহীন, তাই শুরুতেই শেষ করতে এই সিঁদুর আমি মুছে ফেললাম।
অজয় অজয় সুজয় তোরা এসেছিস এসেছিস ভাই এসেছিস দেখ 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 ভাই দেখ ভালো করে চেয়ে দেখ ফুল সজ্জার মধু জামিনীতে আমার মায়ের পছন্দ করা পুত্রবধূ তার স্বামীকে কেমন যোগ্য উপহার দিয়েছে তার পায়ের দামি জুতো। মাগো অবজ্ঞা ঘৃণার আঘাতে ফুলগুলো শুধু মাটিতে আছড়ে পড়েনি মা, তোমার মনোনীতা পাত্রে স্বেচ্ছায় মুছে দিয়েছে তার স্মৃতির সিঁদুর। তুমি কি করেছো মা? তুমি কি করেছো? দয়া করে আপনি চুপ করুন, আপনাকে বেশি জ্ঞান দিতে হবে না, আপনাদের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। হ্যাঁ হবেই তো, কারণ তুমি যে এ যুগের আধুনিক শিক্ষিকা। ফেরাও ফেরাও মা ফেরাও, তোমার গৃহলক্ষ্মীকে ফেরাও, আর সেই সঙ্গে আমার শেষ কথাটা ওকে শুনে যেতে বলো যে সিঁদুর আজও নিজের হাতে মুছে দিয়েছে, একদিন ওই সিঁদুরের জন্য ওকে আমার কাছে দু হাত পেতে ভিক্ষে চাইতে হবে মা, ওকে আমার কাছে দু হাত পেতে ভিক্ষে চাইতে হবে। আর সেদিন চোখের জলে বুক ভাসালেও এই দিগ্বিজয় ব্যানার্জির ক্ষমা সে কোনো দিন পাবে না মা, 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 ক্ষমা সে কোনো দিন পাবে না। মেয়েটা বর্দা যে সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে গেল। যাবেই তো রে, যাবেই তো সুজয়, যাবেই তো। মায়ের সম্মান রাখতে বর্দা যে তার আদর্শকে বিসর্জন দিয়েছে। ভুল ভুল মা, ভুল ভুল ভুল, তোমার সব হিসেব ভুল। কারণ তুমি ওই ন্যায়কে অন্যায় আর অন্যকে ন্যায়ের মালা পরিয়ে বর্দার গলায় যে ঝুলিয়ে দিয়েছিলে, বর্দা সেই মালাকে ছিঁড়ে কুচি কুচি করে চলে গেল আসল ফুলের সন্ধানে। যদি পারো বর্দাকে তুমি ফিরিয়ে নিয়ে আসো মা, বর্দাকে তুমি ফিরিয়ে নিয়ে আসো, না হলে তোমার মান সম্মান আর কিচ্ছু থাকবে না মা, কিচ্ছু থাকবে না। দাদার ভাবনা তোমাকে আর ভাবতে হবে না মা, আজ থেকে তুমি তোমার নিজের ভাবনাই ভাবো। নিজের ভাবনা ভাবো মানে? ভাববে ভাববে ভাববে, আজ থেকে তোমার ভাববার পালা শুরু। আমি যে কি বলছি তুমি তা বুঝতে পারছো না মা? তা কি করে পারবে? তুমি যে যুগে সাক্ষাৎ কইকেই রামায়ণে রামচন্দ্র যেমন পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন, তোমার সম্মান রাখতে বিয়ের খড়গে বড়ি হয়েছে মা। তাই তাই এই ভরতরূপী সুজয় তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছে মা, তুমি সাবধান হও, নইলে এমন একদিন আসবে সেদিনে সুজয় তোমাকে ছেড়ে এ বাড়ি থেকে চলে যেতে কোনো দ্বিধাবোধ করবে না মা, বাড়ি থেকে চলে যেতে কোনো দ্বিধাবোধ করবে না। আমি কারোর কোনো কথা শুনবো না, আমি যা করছি অজয় আর সুজয়ের মঙ্গলের জন্যই করছি। মুখে আমি যাই বলি না কেন, মনের প্রাণে আমি তো এটাই চেয়েছিলাম। তাই তো রানীর মতো উগ্র আধুনিকার সঙ্গে দিগ্বিজয়ের বিয়ে দিয়ে ওর জীবনটা আমি ছারখার করে দিতে চাই। কিন্তু কেন যে চাই সেটা কেউ জানে না। অতএব সিঁদুর মুছে রানী এ বাড়ি থেকে চলে যেতে চাইলেও ওকে আমি কিছুতেই যেতে দেব না, কারণ কাঁটা দিয়ে আমি কাঁটা তুলতে চাই। কাঁটা লাগা গান গাচ্ছে, কাদলাটা রাসপর্দা কম নয়। কবে ঘি দিয়ে ভাত খেয়েছে, আজ এসেছে তার গন্ধ শুনতে। এখন আমায় দেখলে চোখের কায়দা মারে। এবার রক্ষে খালি তুমি আবার সম্মান বাঁচিয়ে দিয়েছো মা, এবার যেন আমি সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি। সব সময় তোমার ওই মিছে মিছে ঠাকুর পুজো, প্রাণে আর সয় না। মা কালী ঠাকুরকে তুমি মিছে মিছে পুজো বলছো? মা কালী ঠাকুরকে মিছে মিছে পুজো বলবো কেন? তোমার বুঝলো কি প্রাণে আর সয় না? দেখো যা জানো না তা নিয়ে আমার সঙ্গে অকারণ অশান্তি করো না, তাহলে কিন্তু তোমার ঘর সংসার ছেড়ে আজ আমি বাপের বাড়ি চলে প্রাণে আর সয় না। মরণ দশা, ছাড়ো ছাড়ো বলছি। প্রাণ থাকতে নয়, এবারের মতো রাগ সামলে
তুমি তোমার বাবার বাড়ি যাওয়াটা স্টপ করে দাও। আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে আর কোনো অশান্তি করব না। প্রাণের সহে না। সইবে তো সইবে। ঠাকুরের যখন দয়া হয়েছে একটু সবুর করো, এবার তোমার সব অন্ধকার দূর হয়ে যাবে। কিরকম? বলছি গো বলছি, আমার লজ্জা করছে। হ্যাঁ পেরেছি, আমি বুঝতে পেরেছি। তাই কদিন থেকে তুমি ভালো করে খাওয়া দাওয়া করছো না। নো চিন্তা। একবার যখন আমি জানতে পেরেছি তোমার এই অরুচি কাটাবার জন্য বাজার থেকে আমি মন খানিক তেঁতুল কিনে। তুমি আমায় অবিশ্বাস করছো? মোটেই নাই সত্যি। তুমি ছাড়া আমার নেই কখনো গতি। তোমাকে অবিশ্বাস করে করতে পারি কি নিজের কোনো ক্ষতি? প্রাণের সয় না। রাধা আসেনি? রাধা কই না তো, রাধা তো আমাদের বাড়ি আসেনি। কি হয়েছে খুড়ো? রাধার কি হয়েছে? তা ভগবানই জানেন। কদিন ধরে দেখছি মেয়েটা কেমন আনমনা হয়ে আছে, মানে ভালো করে খায় না, ঘুমায় না, এমনকি কারোর সাথে ভালোভাবে কথাও বলে না। কি করে কথা বলবে সনাতন? অসুস্থ শরীরে কেউ কি ভালো করে কথা বলতে পারে? অসুস্থ শরীর? তবে আর বলছি কি, তুই এসেছিস মেয়ের খোঁজে, আর আমি দেখে এলাম পুকুর পাড়ে তোর মেয়ে রাধা বমি করছে। করবে না কেন সনাতন? গ্রাম সেবক দিগ্বিজয় ব্যানার্জির সেবা করতে গিয়ে তোর মেয়েকে যে বমি রোগে ধরেছে রে। আচ্ছা, তোরা আমাকে ধমকাচ্ছিস কেন? আচ্ছা মহাজন বাবু, আপনার মুখে কি কিছুই আটকায় না? গ্রামের মাতব্বর বলে যা খুশি তাই করে যাবেন। চাপাবো। বেশি কথা না বাড়িয়ে আপনার এখান থেকে কেটে পড়াই উচিত, বুঝেছেন? চলে এসো চাপা। রাধা কোথায় আছে একবার খোঁজ করে দেখি। হ্যাঁ তুমি যাও, দেখো রাধা কোথায় আছে। আর শুনুন মহাজন বাবু, আপনাকেও একটা কথা বলে রাখি, রাধার যদি কিছু হয়েই থাকে তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, কারণ সেবক বাবু তাকে বিয়ে করেছেন, তিনিই তার স্বামী। বুঝেছেন? কচু বুঝেছেন? যান এখান থেকে, চলে যান, আমাদের অনেক কাজ আছে। স্বামী? বন্ধ করুন, আপনার ব্যাংকের হাসি বন্ধ করুন, আমি সহ্য করতে পারছি না কিছুতেই না। চুপ কর শালা ছোট লোকের বাচ্চা। তোর জন্য তুলসী আর চাপা আমাকে অপমান করে গেল। ওই গ্রাম সেবক দিগ্বিজয় ব্যানার্জি যদি তোর মেয়ে রাধাকে বিয়ে করবে, তাহলে কলকাতায় গিয়ে সে আরেকটা মেয়েকে বিয়ে করলো কি করে? কি বলেন ওই সেবক বাবু? হ্যাঁ রে শালা, যাতে বাগদি হয়ে তেঙ্গি মেয়েটাকে দিয়ে বামুন জামাই করতে চেয়েছিলি, তাই দিগ্বিজয় কলকাতায় গিয়ে প্রমাণ করে দিয়েছে তোর মেয়েকে নিয়ে পূর্তি করা যায়, ঘরের বউ করা যায় না। তাই তোকে শেষ কথা জানিয়ে দিচ্ছি, ওই কলঙ্কিনী মেয়েকে বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে মেয়েকে নিয়ে গ্রাম ছাড়তে হবে। এটাই আমার শেষ কথা। ও ভগবান, আর যে আমি সহ্য করতে পারছি না। আমি কি শুনলাম? মানে সেবক বাবু আর কলকাতা গিয়ে বিয়ে করছে? না, আমার মেয়ে রাধা কোনোদিন এমন ভুল করতে পারে না। রাধা রাধা রাধা। যেদিকে তাকাই আমি তোমার করুণ আঁখি, শ্রবণে শুনি শুধু তোমার মনোবাসী ঘন চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে ওগো প্রভু তুমি, সদা প্রভু তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে ওগো প্রভু তুমি, সদা প্রভু তুমি। মা 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 আমার সেবক
ওকে সুস্থ রেখো। কবে কবে সে আসবে মা? আমি যে সহ্য রাখতে পারছি না মা, আমি আর ধৈর্য রাখতে পারছি না মা। মাগো মা, আজ আজ আমার স্বামীর কম্মর করছি, আমার স্বামীর মঙ্গল কামনা করি মা। কি বাবা, এই ভর সন্ধ্যাবেলা তুমি এত চেঁচামেচি করছো কেন? তার আগে বল, সত্য কি সেবক বাবু তোর স্মৃতিতে সিঁদুর দিয়েছিল? আজ আবার নতুন করে এই প্রশ্ন করছো কেন বাবা? আমি যে জানতে চাইছি তার জবাব দে। এটা জেনে রেখো বাবা, সে কখনো আমাকে বেইমানি করতে পারে না, কখনো করতে পারে না। দেখো আমার সেবক আমার কাছে ঠিক ফিরে আসবে। না, আসবে না। কি করে আসবে না হতভাগী, কি করে আসবে? আমি এই মাত্র শুনে এলাম ওই সেবক বাবু তোর সর্বনাশ করে আবার কলকাতায় গিয়ে নতুন করে বিয়ে করেছে। সেবক বাবু বিয়ে করেছে? আমার সেবক বিয়ে করেছে? না না, সে বিয়ে করতে পারে না। ও বাবা, বাবা তুমি ভুল শুনেছো। ওই মহাজন বাবা আমাকে আজে বাজে কথা বলে কান ভারী করে দিয়েছে বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, সেবক আর যাই করুক, সে আমার সঙ্গে কখনো বিয়ে করতে পারে না, কখনো বেইমানি করতে পারে না বাবা। তারই দেওয়া রক্ত সিঁদুর সে কখনো অস্বীকার করতে পারে না বাবা, কখনো পারে না। তুমি যা শুনেছো সব মিথ্যে বাবা, সব মিথ্যে। তাহলে এটাও বুঝি মিথ্যে যে সেবকের সন্তান তোর গর্ভে আসেনি? বল হতভাগী বল, হাতে তোর সন্ধ্যা প্রদীপ, বল এটাও বুঝি মিথ্যে, এটাও বুঝি মিথ্যে, এটাও বুঝি মিথ্যে। এত বড় সত্যিটাকে কি করে অস্বীকার করি বলো তো বাবা? রাধা, বেরিয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা কলঙ্কিনী। আমি ভাববো রাধা নামে আমার কোনো মেয়ে ছিল না, সে মরে গেছে, সে মরে গেছে। বাবা বাবা ঠিকই বলেছে, মৃত্যু ছাড়া আমার কোনো পথ নেই, কোনো পথ নেই। আমি মরেই যাব বাবা, আমি মরেই যাব। কিন্তু আমার সেবকের সন্তান আমার গর্ভে, আমি কি করে তাকে ভুলে যেতে পারি? কি করে ভুলে যাব আমি তাকে? না না, আমি কখনোই সেবককে ভুলতে পারবো না। আমি এক্ষুনি সেবকের সন্তান নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আমি এখানে আর থাকবো না, কোনোদিন থাকবো না। শোন, সত্য সত্য যে রাধা আমার বাড়ি ছেড়ে চলে গেল? না না রে মা, না। ওরে আমি তোকে যা বলেছি এ আমার মনের কথা নয় রে মা, এ আমার মনের কথা না। রাধা, এই যে মেসমশাই, রাধা কোথায়? রাধাকে আপনার কি দরকার? অনেক 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 দরকার, বলুন না রাধা কোথায়? রাধা বাড়িতে নেই। না, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কি বললেন মেসমশাই? আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন? কেন মেসমশাই, কেন আপনি এত বড় ভুল কাজ করলেন? কি তার অপরাধ? আপনার সন্তানের মা হতে চাওয়াটাই তাকে গচ্ছাড়া করেছে সেবক। তুমি চুপ করো। যে আশঙ্কায় আমার বুকের ভেতরটা তোলপাড় করে উঠছিল, সেটা যে সত্যি সত্যি বাস্তবে পরিণত হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বলো তো কোথায় গেছে সে? স্টেশনের পথে। আমি গজ থেকে বাড়ি ফেরার পথে রাধার মতো কাকে যেন অন্ধকারে ছুটে যাচ্ছে দেখে আমি রাধা বলে কত ডাকলাম, কিন্তু সাড়া না দিয়ে সে ছুটে চলে গেল। ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না। যেভাবেই হোক রাধার সন্ধান আমাকে পেতেই হবে। রাধা, রাধাকে ডাকতে
রাত্রে সেবক বাবু বেরিয়ে গেল, আমাদেরও যেতে হবে কাকা। চলো কাকা চলো, তুমি আমি তোমার ভাইপো তিনজনে ছুটে যাই স্টেশনের পথে। রাধা রাধা বলে বাবা আমাকে অনেক আটকাবার চেষ্টা করেছে, কিন্তু না, একবার যখন বাড়ি থেকে বেরিয়েছি আমি আর বাড়ি ফিরে যাব না। আমি সেবককে সারা জায়গায় খুঁজে বেড়াবো, তার জন্য আমি কলকাতায় যাব। হ্যাঁ হ্যাঁ, আমার সেবককে খুঁজতে আমি কলকাতায় যাব। ওই তো ট্রেনটা ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওই ট্রেনটাতেই উঠবো, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কি করে টিকিট কাটবো? Your attention please. Train number 3278 down Howrah galloping local will be arriving on platform number 3. कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 3278 डाउन हावड़ा गैलपिंग लोकल 3 नंबर प्लेटफॉर्म पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন 3278 ডাউন হাওড়া গ্যালপিং লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ। ওই তো ট্রেনটা চলতে শুরু করে দিল, কিন্তু যে করে হোক ওই ট্রেনটাতে উঠতেই হবে, যে করে হোক উঠতেই হবে, যে করে হোক উঠতে হবে। রাধা, রাধা, রাধা কোথায় তুমি? রাধা, ওই তো লাইট পোস্টের আলো স্পষ্ট দেখতে পাচ্ছি। রাধা দৌড়ে দৌড়ে গিয়ে ওই লেডিস কামরায় গিয়ে উঠলো। আমাকে রাধার কাছে যেতেই হবে। রাধা, রাধা যেও না, দাঁড়াও। রাধা, না তোমরা বাধা দিও না, না তোমরা বাধা দিও না, রাধার কাছে আমাকে যেতেই হবে। রাধা, সর্বনাশ, সেবাবু হাত ফসকে ট্রেনের তলায় চাপা পড়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি সেবক বাবু বেঁচে আছে কি না। চলো চলো মাসি, ওখানে বসো। দৌড়ে আসতে প্রাণ বেরিয়ে গেল, তবু ভালো বগি একেবারে ফাঁকা। তা হা করে দাঁড়িয়ে দেখছিস কি বদনা? বসবি তো? হ্যাঁ বসছি, তবে কথা কি জানো, রাতের গাড়ি, লেডিস কামরা, তার উপর আবার লেডিস প্যাসেঞ্জারও আছে। বাদাম নেবে, বাদাম চাই। কিছু ভিক্ষা দিন না বাবু, বাবু আমায় কিছু ভিক্ষা দিন না, আমার কিছু ভিক্ষা দিন। ভোলা মোনামা কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজিলাম রে সব, এই বুঝেছি মনের কথা কারে বলিয়া, এমন করি ছিঁড়ি কেন এক তারা ডরতা। ভোলাম এত বড় আকাশ তলে জীবন কেন ছোট, ফুল মনোবিকে ধরবে জেনে ফটো। জানি না তোকে যে আমার, আমি যে হায়টা মনের কারে বলিয়া, এমন করি ছিঁড়িল কেনে এক তারা টাটা, এমন করি ছিঁড়িল কেনে এক তারা টাটা। ভোলাম মোনামা বসার উপায় নেই। তা হ্যাঁ দিদি ভাই, এইভাবে জড়সড় হয়ে বসে আছো কেন? বলছি কোথায় যাবে তুমি? হাওড়া। হাওড়া?
ভালোই হলো, আমরাও যাব। গিয়েছিলাম খড়গপুরে, আগের ট্রেনে এসে একজনের সঙ্গে দেখা করার জন্য এই স্টেশনে নেমেছিলাম। হঠাৎ স্টেশনে হইচই, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলে চিৎকার। আমি আর ওদিকে না গিয়ে সোজা চলে এলাম কামরায়। মনে হয় কেউ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেছে। তা হতে পারে। হ্যাঁ দিদি ভাই, তুমি কথাটা বলো, আমরাই তো শুধু বকছি। আমার ভালো লাগছে না। বলছি ভালো লাগছে না মানে? আরে কথা বলো, সঙ্গে বুঝি তোমার কেউ নেই? কেন বারবার বিরক্ত করছেন বলেন তো? কি আপনারা? কি তুমি? এই মদনা, মদনা, এ তো আমাদের মহেশগঞ্জের রাধা রে রাধা। রাধা? হ্যাঁ রাধা। আপনারা আমাকে বিরক্ত করবেন না, আমার ভালো লাগছে না। না না, বিরক্ত করবো কেন? বলছি হাওড়ায় নেবে, তুমি যাবে কোথায়? কলকাতায়। কলকাতার কোন জায়গায়? ব্যানার্জি ভিলা। ব্যানার্জি ভিলা? সে আবার কোন জায়গা? বললাম তো কলকাতায় যাব। বারবার কেন আমাকে বিরক্ত করছেন বলে তো আমার ভালো লাগছে না। মানে বলছিলাম কলকাতা তো আর ওই মহেশগঞ্জের মতো ছোট পাড়া নয় যে ব্যানার্জি পাড়া আর মুখার্জি পাড়া বললেই হবে। এটা কলকাতা শহর, শুধু ব্যানার্জি ভিলা বললে হবে না, ঠিকানা বলতে হবে। ঠিকানা? কিন্তু ওনার কাছ থেকে তো আমার ঠিকানা নেওয়া হয়নি। সর্বনাশ! এই মদনা, ও বলে কিনা ঠিকানা জানি না, আমার সঙ্গে কেউ নেই। তার উপর বয়সটাও নেহাত কাঁচা। তাছাড়া কলকাতার রাস্তাঘাট তো খুব একটা ভালো নয়। ওই মানুষরূপী শিয়াল কুকুরগুলো যেন হাঁ করে বসে আছে। তাহলে কি হবে? আমি ভয়ে যে একবারে আড়ষ্ট হয়ে গেল। কি করব তাহলে? আমি কি পরের স্টেশনে নেমে যাব? না খেলা, নামবো বললেই কি নামা যাবে? এই স্টেশন থেকে ছাড়ার পর এই ট্রেনটার কোনো স্টেশন যে ধরে না, সোজা একদম হাওড়া গিয়ে থামবে। হাওড়া গিয়ে থামবে? তাহলে কি হবে? কি আর হবে বলো? ঠিকানা যখন তোমার জানা নেই, তখন আপাতত আমাদের সঙ্গে তুমি আমাদের ঘরে চলো। কাল সকালে মদন জোগাড় করে দেবে ব্যানার্জি ভিলার ঠিকানা। কিরে মদনা, এই ঠিকানা জোগাড় করতে পারবি তো? তুমি যখন বলছো তখন তো আমাকে চেষ্টা করে দেখতেই হবে। আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো সেটা আবার ভাষা হারিয়ে ফেলেছি। বেশ বেশ, বে বলে যখন ডেকেছেন তখন আমার স্বামীর ঠিকানায় আপনারা পৌঁছে দেবেন। ঠিক আছে, তখন যখন বলেছো, মদন যখন তোমায় কথা দিয়েছি, তখন তুমি তোমার স্বামীর ঠিকানায় ঠিক পৌঁছে যাবে। এখন চলো, আমরা হাওড়া এসে গেছি। হ্যাঁ চলুন চলুন। আমি দেখি ভাগ্য করে নিজের হাতে নিয়ে যখন বাড়ি থেকে বেরিয়েছি, তখন দেখি আপনাদের সঙ্গে গিয়ে দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়।